আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের আমরা অর্গানিক কেমিস্ট্রির চ্যাপ্টারের প্রথম থেকে A to Z পড়া শুরু করব। আশা করছি এই আলোচনাগুলো তোমাদের খুব ভালোভাবেই কাজে আসবে। তা আমরা জৈব রসায়ন সম্পর্কে জানতে চেষ্টা করব, এর একদম আদি অবস্থা থেকে একদম A to Z পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করব, আধুনিকভাবে যেটাকে তোমরা বলো বেসিক টু অ্যাডভান্স। তো বেসিক টু অ্যাডভান্স শেখার জন্য আমরা বেসিক থেকে শুরু করব। জৈব রসায়ন একটি পটভূমি রয়েছে, জৈব রসায়ন একটি ইতিহাস রয়েছে, যে জৈব রসায়ন আবিষ্কারের ইতিহাস। অর্গানিক কেমিস্ট্রি কীভাবে আমাদের সামনে আসলো, একটা সময় অর্গানিক কেমিস্ট্রিকে কী মনে করা হতো, এখনই কী মনে করা হয়, জাতীয় কিছু আলাপ আলোচনা, ইতিহাস কেন্দ্রিক পড়াশোনা এখানে রয়েছে। তো এটাকে মোটা দাগে যদি আমরা দেখাই, তাহলে আগে দুইটা ভাগে যৌগকে ভাগ করতে, একটা হচ্ছে জৈব যৌগ আর একটা হচ্ছে অজৈব যৌগ। জৈব এবং অজৈব তখন নামকরণ যদিও হয় নাই, তবু আমরা এদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করতাম। মানুষ রাসায়নিক যৌগ সংশ্লেষণ করতে তখন দুইভাবে, উদ্ভিদ বা প্রাণী থেকে এবং খনিজ বা মিনারেল থেকে। উদ্ভিদ থেকে সংশ্লেষিত যে যৌগগুলো সেগুলো ছিল অ্যালকোহল, চিনি, ভিনেগার, নীল ইত্যাদি, এবং প্রাণী থেকে যেগুলো সংশ্লেষণ করতাম সেগুলো ছিল জৈব অ্যাসিড, সাবান, গ্লিসারিন ইত্যাদি। তো এগুলোর পরবর্তীতে বিভিন্ন প্রেক্ষাপট পার হয়ে আজকের এই জৈব যৌগ আমরা পেয়েছি। তো 1807 সালে সুইডিশ বিজ্ঞানী বার্জিলিয়াস সর্বপ্রথম উদ্ভিদ বা প্রাণী থেকে সংশ্লেষিত যৌগের নাম দিয়েছিলেন জৈব যৌগ, এবং রসায়নের যে শাখায় জৈব যৌগ নিয়ে আলোচনা করা হয় তাকে আমরা বলি জৈব রসায়ন। এর খুব গুরুত্বপূর্ণ একটি এবং তাৎপর্যপূর্ণ মতবাদ রয়েছে, যার নাম হচ্ছে প্রাণশক্তি মতবাদ। বিজ্ঞানীদের অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও পরীক্ষাগারে খনিজ বা প্রাণহীন পদার্থ থেকে জৈব যৌগ উৎপাদন করা তখনও সম্ভব হয়নি। বিজ্ঞানী বার্জিলিয়াস প্রস্তাব করেছিলেন যে জৈব যৌগসমূহ উদ্ভিদ ও প্রাণীদের উপস্থিত রহস্যময় প্রাণশক্তির প্রভাবে সৃষ্টি হয়। তার মানে তার এই কথাটির মধ্যেই একটি রহস্য লুকিয়ে আছে। পরবর্তীতে এই বার্জিলিয়াসের যে ধারণা, এটাকে বলা হয়েছিল প্রাণশক্তি মতবাদ বা ভাইটাল ফোর্স থিওরি বা ভাইটালিজম। তো এই ভাইটালিজম তত্ত্বটা যে ভুল, সেটি প্রমাণ করার জন্য বিজ্ঞানী ফ্রেডরিক ভোলার 1828 সালে তার প্রাণশক্তি মতবাদকে ভুল প্রমাণ করেছিলেন। কিভাবে? তিনি বিভিন্ন সময় তার গবেষণা কাজে অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট, এটা তার সংকেত। তো এই অ্যামোনিয়াম সায়ানেট তিনি যখন ব্যবহার করতেন, তখন তিনি দেখলেন যে দুটি অজৈব লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড ও লেড সায়ানাইটের বিক্রিয়ার মাধ্যমে পরীক্ষাগারে তিনি অ্যামোনিয়াম সায়ানেট প্রস্তুত করেছিলেন। কোন কোন লবণ? অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট। তো এই অ্যামোনিয়াম ক্লোরাইড এবং লেড সায়ানেট এর বিক্রিয়ার মাধ্যমে যে অ্যামোনিয়াম সায়ানেট উৎপন্ন হয়েছিল, সেই অ্যামোনিয়াম সায়ানেট পরবর্তীতে একটা দ্রবণে তিনি ঘনীভূত করেন এবং কেলাস তৈরির জন্য যখন উত্তপ্ত করেন, তখনই এই কঠিন অ্যামোনিয়াম সায়ানেট এর পরিবর্তে পেয়ে যান ইউরিয়া। তার মানে এটি কিন্তু তার ইচ্ছাকৃতভাবে কোনো এক্সপেরিমেন্ট ছিল না। তো এটিকে যখন তিনি কেলাস এ তৈরি করার জন্য উত্তপ্ত করেছিলেন, তখনই তিনি এই অ্যামোনিয়াম সায়ানেটকে এই ইউরিয়া পরিবর্তিত করে ফেলেন। তো ফ্রেডরিক ভোলারের এই যে বিক্রিয়াটি, সেটি এরকম যে অ্যামোনিয়াম সায়ানেট তাপ প্রয়োগের কারণে তৈরি হয়ে গেছে ইউরিয়া, যেটি একটি জৈব যৌগ, এবং অ্যামোনিয়াম সায়ানেট একটি অজৈব যৌগ। একটি অজৈব যৌগকে উত্তপ্ত করে এক ধাপেই তিনি এই জৈব যৌগ প্রস্তুত করে ফেলেছিলেন। এভাবে অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রাণশক্তির মতবাদ ছাড়াই তিনি ইউরিয়া উৎপাদনের মাধ্যমে দেখালেন যে অজৈব যৌগ থেকেও জৈব যৌগ পাওয়া যায়, এটি কেবল উদ্ভিদ এবং প্রাণীদেহেই পাওয়া যায় না, এটি পরীক্ষাগারেও প্রস্তুত করা যায়। কেমন? তো এর ভিত্তিতে যে ইউরিয়ার মধ্যে দেখো কার্বন রয়েছে, এবং এই কার্বনের অনন্য বৈশিষ্ট্য তিনি দেখলেন যে বার্জিলিয়াসের সেই প্রাণশক্তি মতবাদকে প্রাণনাশ করেন জৈব রসায়নের জনক এই ফ্রেডরিক ভোলার। যেহেতু তিনি প্রথম অজৈব যৌগ থেকে জৈব যৌগকে প্রস্তুত করতে পেরেছিলেন, তাই জৈব রসায়নের জনক বলা হয় কাকে? ফ্রেডরিক ভোলারকে। পরবর্তীতে দেখা গেল যে বিজ্ঞানী কোব আমরা বলি, সম্পূর্ণ অজৈব পদার্থ থেকে নিম্নলিখিত জৈব যৌগ তৈরি করেছিলেন। যেমন অজৈব পদার্থ কার্বন এবং হাইড্রোজেন, এটি বিদ্যুৎক্ষরণের পরে যে জৈব যৌগ অ্যাসিটিলিন তৈরি হয়, সেটি থেকে আবার 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট
পানি এবং তাপ প্রয়োগের কারণে এই জৈব যৌগ ইথানল বা ইথানলডিহাইড এ পরিণত হয় এবং যেটি জারণের মাধ্যমে আবার অ্যাসিটিক অ্যাসিড বা ইথানিক অ্যাসিডে পরিণত হয়। তো বোঝা গেল যে কার্বন এবং হাইড্রোজেন এরকম অধাতু বা অধাতব পরমাণু থেকে জৈব যৌগ পাওয়া যায়, অর্থাৎ অজৈব পরমাণু অজৈব যৌগ থেকে আগেও আমরা দেখেছি জৈব যৌগ পাওয়া যায় এবং এটিও তার একটি উদাহরণ হিসেবে আমরা এটিকে ব্যবহার করতে পারি। তো এইভাবে জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত হতে হতে এখন পর্যন্ত 2021 সাল পর্যন্ত আমরা প্রায় 2 কোটি জৈব যৌগকে উৎপন্ন করতে পেরেছি বা আবিষ্কার করতে পেরেছি, উৎপাদন করতে পেরেছি এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা দেখা গিয়েছে যে প্রতিটি জৈব যৌগেই এই কার্বন পরমাণুটা উপস্থিত থাকে। এখন পর্যন্ত আবিষ্কৃত সকল জৈব যৌগই ব্যতিক্রমহীনভাবে কার্বন মৌলকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তার মানে কার্বনটা হচ্ছে মেইন ফোকাসে থাকে জৈব যৌগের। তাছাড়া অন্যান্য পরমাণু অধাতুগুলো থাকতে পারে, কিছু ধাতব মৌল কখনো কখনো থাকতে পারে। এই জন্য এই জৈব রসায়নকে কার্বন রসায়নটা মানে জৈব যৌগকে বা জৈব রসায়নকে কার্বনের রসায়নও বলা হয়, যেহেতু এখানে মূল ফোকাস থাকে কার উপরে? কার্বনের উপরে। কেন এই কার্বনের উপরে মেইন ফোকাস সেটা আমরা একটু খেয়াল করি। কার্বন এর যে যোজনী সেটি আমরা জানি 4। তো এটিকে আমরা যখন ইলেকট্রন বিন্যাস করি তখন দেখা যায় যে লাস্ট শেলে এরকম বেজোট 4টি ইলেকট্রন পাওয়া যায় এবং এখান থেকে 4টি বেজোট ইলেকট্রন থাকার কারণে এর যোজনী হয়ে যায় কত? 4। এবং 4টি ইলেকট্রন সে 4টি অধাতুর সাথে শেয়ার করে এবং তার চতুর্যোজী ধর্ম দ্বারা এরকম মিথেন অণু গঠন করতে পারে। তো এই মিথেন অণু যে গঠিত হয়েছে কার্বনের 4টা হাত দ্বারা হাইড্রোজেনের সাথে, তো এটি একটা সিস্টেমের মধ্যে হয়েছে এবং এরকম মিথেন এর পরে ইথেন, প্রোপেন, বিউটেন এরকম যে অনেক অনেক উচ্চ আণবিক ভর বিশিষ্ট জৈব যৌগগুলি তৈরি হয় বা গঠিত হয় সেগুলি কি ধর্ম দ্বারা গঠিত হয়? এই ধর্মটাকে আমরা বলি ক্যাটেনেশন ধর্ম। অর্থাৎ এই ক্যাটেনেশন ধর্ম খেয়াল করো যে পর্যায়ের সাথে কার্বন আমরা জানি 2 নং পর্যায় এবং 14 নং গ্রুপে আছে, তাই না? এই জন্য এর আকার হয় ছোট, যেহেতু 2 নং পর্যায়ে আছে আকার ছোট হবে এবং পারমাণবিক ব্যাসার্ধ মাত্র 70 পিকোমিটার। তো ছোট আকারের জন্য কার্বনের ইলেকট্রন আসক্তি খুবই 122 কম হয় এবং প্রথম আয়নীকরণ শক্তি 1086.5 কিলোজুল পার মোল হয়। তো এখন নিম্ন ইলেকট্রন আসক্তি এবং উচ্চ আয়নীকরণ শক্তি, তার মানে ইলেকট্রন আসক্তিটা কম এবং আয়নীকরণ শক্তি অনেক বেশি। আমরা জানি কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মধ্যমানের হয়, এজন্য এই মান হচ্ছে 2.5 পোলিং স্কেল অনুযায়ী। এখন তড়িৎ ঋণাত্মকতার এই মানের জন্য কার্বন কার্বন একক বন্ধন শক্তি যথেষ্ট বেশি। এই সমস্ত পারমাণবিক ধর্মের কারণে কার্বন মৌলের অসংখ্য যৌগ গঠনের এক অনন্য বৈশিষ্ট্যের জন্ম লাভ করেছে। তার মানে এই যে তার পারমাণবিক ধর্ম, এই ধর্মের কারণে এইরকম অসংখ্য যৌগ গঠন করার যে একটা বৈশিষ্ট্য এটি কার্বনের মধ্যে রয়েছে এবং এটির নাম হচ্ছে ক্যাটেনেশন। তো এই ক্যাটেনেশন ধর্ম দ্বারা এরকম অসংখ্য কার্বন পরমাণু যুক্ত হয়ে বৃহৎ আণবিক গঠনের জৈব যৌগ তৈরি করতে পারে, যেটি অন্য কোনো অধাতু পরমাণু দ্বারা সম্ভব নয়, এত পরিমাণে সম্ভব নয়। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে ইথেন, এই যে C2H6, প্রোপেন, এইভাবে নতুন নতুন কাঠামোর মাধ্যমে এই কার্বন তার ক্যাটেনেশন ধর্ম দ্বারা জৈব যৌগ তৈরি করে থাকে এবং এখানে সাইক্লিক কম্পাউন্ড আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা সামনে আরও পড়ব। এর মধ্যে 2টি ধরনের বন্ধন খুবই গুরুত্বপূর্ণ সিঙ্গেল বন্ড এবং ডাবল বন্ডের জন্য। সিঙ্গেল বন্ড মানে সিগমা বন্ড, যেটি আমরা কার্বন অথবা অধাতু সমূহের অথবা 2টি অরবিটালের একই অক্ষে অবস্থিত মুখোমুখি অধিক্রমণ যদি হয় তাহলে আমরা তাকে বলি সেই সমযোজী বন্ধনকে সিগমা বন্ধন। এবং পাই বন্ধন কখন বলবো? যখন 2টি অরবিটালের পাশাপাশি অতিক্রমণ হবে তখন বলবো তাকে আমরা পাই বন্ধন। তো এগুলো পড়ার সুযোগ আছে, সেগুলো আমরা দেখব। তো সিগমা বন্ধন একা একা হতে পারে কিন্তু পাই বন্ধন একা একা হতে পারে না, কারণ সিগমা বন্ধন তৈরির পরেই পাই বন্ধনের প্রশ্ন আসে। তো এভাবে কার্বনের বিভিন্ন ধরনের সমযোজী বন্ধন গঠনের সক্ষমতা রয়েছে। তার উদাহরণ হিসেবে ফুলারিন বা অন্যান্য যৌগ রয়েছে যেগুলো তোমরা স্টাডি করতে পারো। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আজকের একদম প্রাথমিক ধারণা জৈব যৌগের ইতিহাস নির্ভর এই অংশটুকু তোমরা দেখো, আশা করি নতুন কিছু জানতে পারবে। সবার জন্য শুভকামনা রইল। আজ এতটুকুই থাকবে, সবাই ভালো থাকো।